তো আপনারা জানেন যে আমাদের 2020-তে সারা পৃথিবীব্যাপী করোনা খুব ভয়াবহ আকারে ছড়িয়েছিল এবং যেহেতু বাংলাদেশে এটা স্প্রেড করেছিল সেই জন্য আমাদের এখানে একটা ডেডিকেটেড হসপিটাল করা হয়েছিল কোভিড-19। তো 2022 পরে তো সারা পৃথিবীব্যাপী ভ্যাকসিনেশন এবং বিভিন্ন প্রিকশনের জন্য হয়তো ভাইরাসের ভেরিয়েন্ট চেঞ্জের জন্য আমাদের এটা একটা মাইল্ড হয়ে গিয়েছিল এবং এই প্রকোপটা অনেক কমে গিয়েছিল। লাস্ট 2 ইয়ার্সে এটার সংখ্যা খুব কম ছিল, কিন্তু আমরা এই হসপিটালে ফার্স্ট গত জুনের 1 তারিখে একটা কেস পেয়েছিলাম। তারপরে 20 days ইট ওয়াজ দেয়ার ইজ নো কেস। 21-এ জুনের আমরা আরেকটা কেস পেয়েছি, কিন্তু লাস্ট 15 ডেজে অলমোস্ট এভরিডে উই আর গেটিং পজিটিভ কেসেস এবং লাস্ট 3 ডেজে কিন্তু একটু বেড়েছে। যেরকম আমরা যদি আমি 13 তারিখের কথা বলি, একদিনেই কিন্তু আমাদের 7 জন অ্যাডমিট হয়েছে। তো এর মধ্যে আমাদের এই পর্যন্ত 26 জন ভর্তি হওয়ার মধ্যে আমাদের কিন্তু 13 জন অলরেডি ভালো হয়ে বাড়িতে চলে গিয়েছি, নো ডেথ কেস, এবং এখন আমাদের 13 জন ভর্তি রয়েছে রাইট নাও। এর মধ্যে একজনকে হাই ফ্লো অক্সিজেন দিতে হচ্ছে, 2 জনকে শুধু অক্সিজেন দিতে হচ্ছে। তার মানে 3 জন পেশেন্টকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। দ্যাট ইজ দ্য প্রেজেন্ট স্টেট অফ আওয়ার হসপিটাল। আর প্রিপারেশনের কথা বলেন, আপনারা জানেন যে এটা একটা স্পেশালাইজড হসপিটাল। এটা কিন্তু নট অনলি কোভিড ডেডিকেটেড, রাইট নাও ইট ইজ অলসো ডেঙ্গু ডেডিকেটেড। সো উই আর প্রিপেয়ার্ড ফর ডিলিং উইথ কোভিড অ্যাজ ওয়েল এজ ডেঙ্গি। এইখানে যেহেতু ডেডিকেটেড হসপিটাল এবং এটা একটা কোভিড ডেডিকেটেড ছিল, আমরা কিন্তু সবসময় প্রিপেয়ার্ড, এবং যখন একেবারে কোনো কেসও ছিল না তখনও কিন্তু আমাদের সব ধরনের ফেসিলিটি ছিল। এবং এখন আপনারা জানেন যে এখনের মধ্যে আমাদের যেরকম সব ধরনের টেস্ট, আমরা গতকাল কিংবা পরশু দিন এভরিডে উই আর টেস্টিং অলমোস্ট 100 র্যাট টেস্ট। সো ইট ইজ গোয়িং অন। এবং ইফ ইউ থিঙ্ক অফ আদার থিংস, আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মোর দেন 600। আমাদের অক্সিজেন ভিআই প্ল্যান্ট রয়েছে, আমাদের প্রত্যেকটা বেডের পাশেই কিন্তু আমাদের অক্সিজেন লাইন রয়েছে। এছাড়াও প্রেজেন্টলি আমাদের 45 আইসিইউ বেড রয়েছে। ইফ নিডেড আমরা হয়তো জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা 200 পর্যন্ত আইসিইউ এখানে এক্সটেন্ড করার জন্য মতো আমাদের সরঞ্জামাদি এবং ব্যবস্থা রয়েছে। তো উই আর রাইট নাও ইন দিস সিচুয়েশন উই আর প্রিপেয়ার্ড। কিন্তু যদি ধরেন অনেক পেশেন্ট হয়, থাউজেন্ডস অফ পেশেন্টস, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশনে নিয়ে যেতে পারে। এখন যেই পর্যায়ে রয়েছে এই পেশেন্টের সংখ্যাটা যদি কম থাকে, উই ক্যান ডিল ইট ভেরি ওয়েল। আপনারা যেটা জানতে চেয়েছেন যে আমাদের এই রাইট নাও আমাদের 300টা শয্যা প্রিপেয়ার করা হয়েছে টু ট্রিট দ্য পেশেন্ট। কিন্তু আমরা যদি মনে করি তাহলে কিন্তু 1054 পর্যন্ত বেড আমরা এক্সটেন্ড করতে পারি। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ডিজি হেলথের সহায়তায় জনবল বৃদ্ধি করতে হবে, এবং তারা এই ব্যাপারে যথেষ্ট কোঅপারেটিভ। আমরা জানি যদি এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, অবশ্যই দে উইল হেল্প আস। জি, খুবই চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। আমি কিন্তু ডক্টরদের একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের করোনা সিমটমস কী ধরনের, এটাকে যেন আমাকে ইনফর্ম করে, এবং নতুন ধরনের উপসর্গ পাওয়া যাচ্ছে কিনা সেটাও যেন জানা যায়। তো আমরা যেটা রাইট নাও জানতে পেরেছি যে সব ধরনের ভাইরাসের যে উপসর্গ থাকে এখানেও তাই রয়েছে, যেরকম জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, উইকনেস বা ক্ষুধামন্দা, এগুলো সবই রয়েছে। কিন্তু এডিশনাল যেটা রয়েছে যে আমরা অনেক সময় টেস্ট করলে দেখা যাচ্ছে যে হয়তো নাকে র্যাট টেস্ট করে পাওয়া যাচ্ছে না, কিন্তু লাংসে তার ইনফেকশন পাওয়া যাচ্ছে এক্সরে করলে। তো এটা একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট বা ডিফারেন্ট ফিচার, বিকজ আগে যতগুলো আমরা করোনা ডিল করেছি তখন কিন্তু সবারই নাকে র্যাট টেস্ট পজিটিভ আসতো অথবা আরটিপিসিআর পজিটিভ আসতো। এখন এই ঘটনাটা ঘটার রিজন হচ্ছে যে নিউ ভেরিয়েন্ট যেটা, এটা প্রবাবলি XBB সাব ভেরিয়েন্ট, যেটাতে নাকে কিন্তু অ্যাকুমুলেশন হয় না, সরাসরি ভাইরাস লাংসে চলে যায়। এই জন্য হয়তো এই জিনিসটা পাওয়া যাচ্ছে। অনেক সময় নাকে নেগেটিভ পাওয়া গেলেও লাংসে এক্সরেতে পাওয়া যাচ্ছে যে দেয়ার ইজ এ কনসিলিডেশন দেয়ার। আর একটা জিনিস আপনি জানতে পেরেছেন, আমরা আজকে আবার আরেকটা পেশেন্ট পেয়েছি যেটা ডায়রিয়া নিয়ে এসেছে। তো আমরা অবশ্যই এটা নতুন না, কারণ যেহেতু 2020-তে যেটা ছিল ওই সময় কিন্তু কিছু পেশেন্ট ডায়রিয়া পাওয়া যেত। এটা অবশ্য নতুন কোনো
ফিচার বলা যাবে না, বাট যেটা নতুন ফিচার যে এই নতুন ভেরিয়েন্টে যেটা হচ্ছে খুব দ্রুতগতিতে উইক এবং ক্ষুধামন্দাটা অনেক বেশি প্রমিনেন্ট। আচ্ছা, আর আপনি বলছিলেন আমরা দেখলাম যে টেস্ট যেগুলো করছেন সেগুলো সব র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আপনাদের প্রসেসটাকে র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর দুইটাকে সমানভাবে করছেন, না আপনারা আরটিপিসিআর এখনো? আমাদের যেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকের একটা ধারণা আছে যে সবাইকে আরটিপিসিআরই করতে হবে, নট নেসেসারি, কারণ আমরা কিন্তু আরটিপিসিআর সবাইকে করা সম্ভব না। ইনিশিয়ালি আপনারা জানেন যে এখানে একটা ট্রায়াল সিস্টেম রয়েছে, বাংলাদেশের মধ্যে খুব কম হসপিটালে এই ট্রায়াল সিস্টেম রয়েছে। আমরা কিন্তু এই ট্রায়াল সিস্টেমটা করেছি শর্টিংয়ের জন্য, যে কার আরটিপিসিআর লাগবে, কার র্যাট লাগবে। যদি আমরা মনে করি যে কোনো পেশেন্টকে র্যাটে নেগেটিভ পাওয়া যাচ্ছে কিন্তু তাকে মনে হচ্ছে হাইলি সাসপিশিয়াস, ইট মে বি এ কেস অফ COVID-19, দেন উই শিফট হিম টু র্যাট টেস্ট, তখন কিন্তু আমরা র্যাট টেস্ট করি, কিন্তু যার আরটিপিসিআর টেস্ট করি। কিন্তু তাকে যার অলরেডি র্যাট টেস্ট পজিটিভ তাকে পজিটিভই মানতে হবে। অর্থাৎ দুইটা টেস্টই কিন্তু গুরুত্বপূর্ণ। একটা অনেকের মানে মিসকনসেপশন থাকতে পারে যে আমাদের র্যাটের কোনো গুরুত্ব নেই, আসলে তা না, কারণ র্যাট নিয়ে তো আমরা ইনিশিয়ালি স্ক্রিনিং করে থাকি। এবং আপনারা জানেন র্যাট টেস্টে সাধারণত ফলস নেগেটিভ হয়, ফলস পজিটিভের পার্সেন্টেজটা খুব কম। অতএব র্যাট পজিটিভ যদি পাওয়া যায় এবং যদি আমরা সিমটম পাই, ইভন এরকমও যদি ঘটনা ঘটে যে র্যাটেও নেগেটিভ আরটিপিসিআর নেগেটিভ কিন্তু দিস কেস ইজ হাইলি সাসপিশিয়াস, তখন কিন্তু আমরা তাকে আরও অবজারভেশনে রাখি এবং আইসোলেশনে করে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এখানে আপনার এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট একটা আমরা দেখছি, COVID-19 র্যাপিড টেস্ট অ্যাডোট নাকি এরকম একটা নাম দেখছি, এটার শনাক্তের হার কত শতাংশ? আপনারা জানেন যে যেহেতু এই ভেরিয়েন্টটা নতুন এসেছে এবং খুব সম্ভব এটার স্প্রেডটা এখনও হয়তো অত বেশি না, এই জন্যে আমি বলেছি যে আমরা কিন্তু প্রতিদিনই লাস্ট 3 days প্রায় 100টার মতো টেস্ট করছি, যদিও এখন টেস্টের পরিমাণটা অনেক বাড়ানো হয়েছে। আমরা এখন এভরিডে 100-র মতো করানো হচ্ছে, কিন্তু আমি যেটা পেয়েছি যে মাত্র লাস্ট 3-4 days আমাদের 13টা মতো ডিটেক্ট হয়েছে। তার মানে পার্সেন্টেজ এখনও খুব বেশি না। আমাদের তো আসলে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা বলা যাবে না যে আমরা কতজন, কারণ কি কিছু কিছু ইনভেস্টিগেশন কিন্তু এমনি নষ্টও হয়। আবার আমরা কন্টিনিউয়াসলি উই আর গেটিং কিটস ফ্রম ডিজি হেলথ, আমরাও পারচেজও করতেছি। অতএব এখনই এটা মানে বলা যাবে না লিমিট। আমাদের যখন আমরা এখন 2টা ব্র্যান্ডে করছি, আর একটা সেন্সিওর। আচ্ছা, দুইটার গড়ে শনাক্তের হার কত শতাংশ? 100টা করলে আমার ফলস কতটা আসতে পারে? এটা তো আসলে মানে আমরা কোনো স্ট্যাটিস্টিক করিনি, কারণ আমরা তো শিওর হইতে পারিনি, কারণ কিন্তু আগে থেকে যে গতবারের যে আমরা ডিসিশন ছিল 2020-তে যে এসেছিল ক্লাসিক্যাল ডেঙ্গু, তখন কিন্তু এই পার্সেন্টটা 20-30% ফলস নেগেটিভ আসতো। আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে জিনোম সিকোয়েন্সিংয়ের যে কথাটা বলছেন, এই ক্ষেত্রে তো আপনাদের জন্য আরেকটু সুবিধা হয়, জি, আপনাদের যদি ভেরিয়েন্টগুলো জি ডিটেক্ট করা, আগে যে ধরনের ভেরিয়েন্ট কাজ করতেন, জি জি টোটাল এই ধরনের কোনো কম্বিনেশন আছে কিনা বা কারোর সাথে এই ধরনের কোনো হেল্প আপনারা পান কিনা? এটা একটা হচ্ছে যে আমাদের এর আগে আমরা যেটা এক্সট্রাজেনেকা এগুলো যারা দিয়েছে, ইভেন বুস্টার দিয়েছে, তারা কতটুকু জানতে চাওয়া যে তারা কতটুকু নিরাপদ, বা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে আবার নতুন করে দেওয়া লাগবে, এরকম কিছু ডাক্তারও কথা বলছেন। এই দুইটা কথা যদি একটু বলেন। আপনি আর চমৎকার কোয়েশ্চেন করেছেন। ফার্স্ট কোয়েশ্চেনটার আমি আনসার দিই। আপনি বলেছেন জেনুইন সিকোয়েন্স, হ্যাঁ জেনুইন সিকোয়েন্স যদি করা হয়, জেনোম সিকোয়েন্স যদি করা হয় তাহলে আমরা জানতে পারবো এটা ভেরিয়েন্টটা কী। কিন্তু চিকিৎসা কিন্তু আমাদের ভেরি করবে রুগীর সাইন সিমটমসের উপরে। আমি যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তাহলে অক্সিজেন দিব, সেটা ভেরিয়েন্ট যাই হোক না কেন। আমি যদি সে ফর এক্সাম্পল ইফ আই গেট জিনোম সিকোয়েন্স XFG অর NB181, কিন্তু আমি যদি পেশেন্টকে দেখি যে সে অনেক সিভিয়ার হয়ে গেছে, চিকিৎসা কিন্তু তার সবই এক। অতএব চিকিৎসার বেলায় জিনিং সিকোয়েন্স হয়তো অতটা ইম্পর্টেন্ট না, যা কি এইটা ইম্পর্টেন্ট টু অ্যাওয়ার্ড দ্য পিপুল এবং আর সিভিয়ারিটি জানার জন্য যে আমরা ভবিষ্যতে কতটুকু মেজার নেওয়া উচিত, যে এটা কি সিভিয়ার ভ্যারিয়েন্ট নাকি কম, সেই জন্য। কিন্তু চিকিৎসা কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু দ্য সাইন সিমটম উইল প্রোভাইড। ও টিকার জি, কেউ কেউ 2টা নিয়েছে, 3টা নিয়েছে। আপনারা জানেন টিকা সাধারণত আমরা ম্যাক্সিমাম টিকা কিছু কিছু টিকা রয়েছে সিঙ্গেল শটেই কাজ করে, কোনোটা ডাবল শট, কোনোটা ট্রিপল শট। কিন্তু আমাদের কেন যখন আমরা একটা দিই তখন দেখা যায় যে যখন আমাদের বডিতে অ্যান্টিবডি গ্রো করে টি সেল বা বি সেল, তখন কিন্তু অতটা কিছুটা উইক থাকে।
কিন্তু যখন আমরা বুস্টার দিই, সাধারণত বুস্টার ম্যাক্সিমাম ভ্যাকসিনে দেখা যায় অ্যাটলিস্ট 4 উইকস ওয়েট করতে হয়। তো নেক্সট বুস্টার দেওয়ার জন্য এটা আগে যে প্রাইম অ্যান্টিবডি এটাকে আরও স্টিমুলেট করে, তখন অ্যান্টিবডির সংখ্যাটা বেড়ে যায়। যেহেতু এটা টু আর্লি টু কমেন, আমাদের এই কোভিড-19টা এসেছে মাত্র 4 ইয়ার্স ব্যাক, তো এখনও কিন্তু আমরা পৃথিবীর কোথাও শিওর না যে এটা আসলে কতদিন লাস্ট করবে। তবে ডেফিনেটলি যারা ভ্যাকসিনেটেড তারা মোর প্রোটেক্টেড দেন আদার্স। এটার কারণ হচ্ছে যে আমাদের বডিতে অবশ্যই অ্যান্টিবডি রয়েছে, কিন্তু যখনই কোনো ভাইরাস তাদের ভেরিয়েন্ট চেঞ্জ করে, নিউ ফিচার নিয়ে প্রেজেন্ট করে টু আওয়ার্স বডি, দেন ইট ক্যান ইভেট আওয়ার ইমিউনিটি। কিন্তু ইমিউনিটি যদিও ইভেট করতে পারে যারা ভ্যাকসিনেটেড, তাদের কিন্তু ক্রস রিঅ্যাক্টিভিটির ক্ষমতা থাকে। অতএব যারা ভ্যাকসিনেটেড তারা তো অবশ্যই প্রোটেক্টেড থাকবে মোর দেন আদার্স। বাট এরকম কোনো ভ্যারিয়েন্ট যদি গ্রো করে যেটা অ্যান্টিজেনিক শিফট অর অ্যান্টিজেনিক ডিফলি টোটালি অনেক ফিচার চেঞ্জ করে ফেলছে, দেখা গেল যে 100%-এর মধ্যে হয়তো 70% ফিচার চেঞ্জ, তখন কিন্তু ভ্যাকসিনেও কাজ করবে না, তখন হয়তো নিউ ভ্যাকসিন দিতে হবে। তবে ভ্যাকসিন অবশ্যই কার্যকরী, এটা সবাই জানতে হবে। ডেঙ্গুতে যেতে যাচ্ছে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু যেহেতু সব ডেঙ্গি পেশেন্ট আপনার এখানে, অন্য হাসপাতালে আমি সরওয়ার্ডিতে গেছি নাই, কিন্তু জি কম বা বেশি, আমার এখানে 12 জন অ্যাডমিটেড আছে ডেঙ্গি পেশেন্ট। এখন আপনার ডেঙ্গু নিয়ে আসলে দুইটা ভাইরাস যে একসাথে স্প্রেড করতে পারবে না এটা আসলে কোনো মানে সত্যি ঘটনা নাই। একাধিক ভাইরাস অবশ্যই স্প্রেড করতে পারবে। আর এখানে তো আরও পসিবিলিটি বেশি এই জন্যে যে কারণ দুইটার মোড অফ ট্রান্সমিশন টোটালি ডিফারেন্ট। করোনা সাধারণত স্প্রেড করে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে, আর আমাদের এই ডেঙ্গি হচ্ছে ভেক্টর বর্ন, ইট ইজ ট্রান্সমিটেড বাই এডিস মসকুইটো। এবং ডেঙ্গির কিন্তু 4টা ভেরিয়েন্ট রয়েছে, ডেন 1, 2, 3, 4। কেউ যদি 1-এ ইনফেক্টেড হয় তাহলে আবার 2-তেও সে ইনফেক্টেড হতে পারে যদিও ইমিউনিটি গ্রো করলেও। এবং আপনার হয়তো সবার জানা উচিত যে যদি একাধিক ভেরিয়েন্টে ইনফেক্টেড হয় ডেঙ্গিতে, তার কিন্তু সিভিয়ারিটি বাড়বে। কেউ যদি মনে করেন যে প্রিভিয়াসলি ওয়াজ ইনফেক্টেড বাই ডেন 1, নাও হি ইজ ইনফেক্টেড বাই ডেন 3, তার সিভিয়ারিটি কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি। যেহেতু মোড অফ ট্রান্সমিট টোটালি ডিফারেন্ট ফর ডেঙ্গু অ্যান্ড করোনা, অবশ্যই একই সাথে দুইটা স্প্রেড করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর আমরা গত বছর দেখেছি যে জুলাই থেকে এই ডেঙ্গুর প্রকোপটা অনেক বৃদ্ধি পায়। তো আমার ধারণা যেহেতু জুলাই আসেনি, আমার নেক্সট মান্থে হয়তো আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে ডেঙ্গুর প্রকোপটা কত। কিন্তু এখনও কিন্তু আমাদের ডেঙ্গু পেশেন্ট রয়েছে, আসছে, এবং অলরেডি 12 পেশেন্টস আর অ্যাডমিটেড। আর যেটা হচ্ছে যে আমাদের এই হসপিটালের কথা বলবো প্রিপেয়ারনেসের বেলায়, গতবার আপনি স্ট্যাটিস্টিক্সে কিন্তু আমাদের খুবই ভালো পারফরমেন্স ছিল। এই হসপিটাল যেহেতু স্পেশালাইজড, এখানে কিন্তু সিভিয়ার পেশেন্টগুলাই ভর্তি ছিল এবং বিভিন্ন হসপিটাল থেকেই এইখানে রেফার্ড হয়ে এসেছিল। তারপরেও কিন্তু আমাদের ডেথ রেট 0.5%-এরও নিচে, এটা কিন্তু একেবারে যথেষ্ট ভালো। কিন্তু আমি বলবো যে যত ভালোই স্ট্যাটিস্টিক্স থাকুক না কেন, আমরা যে ভবিষ্যতেও ভালোভাবে ম্যানেজ করতে পারবো উই ক্যানট টেল ইট। কারণ এখানে বলেছে যে এটা 4টা ভেরিয়েন্ট রয়েছে, গতবার হয়তো এক ভেরিয়েন্ট ছিল, এইবার হয়তো ডিফারেন্ট ভেরিয়েন্ট আসতে পারে। সেই জন্যে আমি জনগণকে বলবো, যারা মাস পাবলিককে বলবো যে তারা যেন এই মসকিউটো ব্রিডিং প্রিভেন্ট করে। কিভাবে করা যাবে? বর্ষার সময় যেন পানি জমে না থাকে দেয়ালের কার্নিশে, ফুলের টবে, তারপরে বাসার আশেপাশে, এবং প্রতিদিন মশারি টানিয়ে শুতে হবে, এবং সন্ধ্যার পরে ফুল স্লিভ জামা কাপড় পরা ভালো। এই ক্ষেত্রে অনেকেই হয়তো রাতে মশারি টানায়, দিনে টানায় না, কিন্তু আপনারা সবাই জানেন যে এডিস মসকুইটো কিন্তু দিনেই বেশি কামড়ায়। তো অতএব দিনেও মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশ খুব বেশি মসকুইটো প্রন এরিয়া, আমাদেরকে মসকুইটো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে এই ডেঙ্গি প্রিভেনশন আমাদের জন্য সহজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।